দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জানেন এ মাসের 15 তারিখ অর্থাৎ 15 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণা করা হলো। 3টি দলের এই জোটে একটি দল আছে এবি পার্টি। এবি পার্টির চেয়ারম্যান আমাদের আজকের অতিথি, আমাদের সঙ্গে আছেন মুজিবুর রহমান মঞ্জু। জানবো নির্বাচন এবং জোট নিয়ে তাদের ভাবনা এবং রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত নানা বিষয় আছে এই নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। আজকের আলোচনার বিষয় দেশে আরেকটি নির্বাচনী জোট, ভবিষ্যৎ কি। আমন্ত্রণ জানিয়েছি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইব, 3টি রাজনৈতিক দল, একটি এনসিপি, একটি আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি আপনার দল এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, 3 দল নিয়ে নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোট। প্রথমে জানতে চাইব যে এবারে আপনাদের এই জোটের মূল বিষয়টা কি নির্বাচনী, কিন্তু আপনারা দেখলাম সংবাদের মধ্যে বলেছেন যে শুধুই নির্বাচন নয়, এটির মধ্যে রাজনৈতিক জোট, কিন্তু আপনারা তো একসঙ্গে নির্বাচন করবেন এই আগামী নির্বাচন। না, আমাদের মূল চিন্তাটা হচ্ছে এরকম যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, জি আমি আজকে কিছু বলেছি ও কথা আমাদের যে সংবাদ সম্মেলনে, জুলাই অভ্যুত্থানের পর জুলাই অভ্যুত্থানটা কিন্তু আমাদের যে গতানুগতিক রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু অভ্যুত্থানটা আমরা করতে পারি নাই। হ্যাঁ, কারণ আমরা দেখবেন যে আমরা ঢাকা ঘেরাও, মহাসমাবেশ, হরতাল, অবরোধ এই ধরনের কর্মসূচি দিয়েই আমরা চেষ্টা করেছিলাম যে এই মানে স্বৈরাচারী ফ্যাসিস্ট যে রেজিমটা ছিল সেটাকে আমরা উৎখাত করার জন্য বা বলতে পারেন যে তাদের পতন ঘটানোর জন্য, এবং এক দফার আন্দোলন আমরা শুরু করেছি। আমরা নির্বাচন বর্জন করেছি, নির্বাচন অংশগ্রহণ করেছি, নানাভাবে চেষ্টা করেছি। আমরা যেটা দেখলাম যে অভ্যুত্থান যেটা হয়েছে জুলাইতে, সেটা কিন্তু একেবারে মানে 1 মাস বা 15 দিনের একটা কম্প্যাক্ট মুভমেন্ট, এবং এটা একদম নতুন ধারার আন্দোলন যেটাতে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করা গেছে। তো পুরানো রাজনীতিকে পরাজিত করা হয়েছে জুলাইয়ের মধ্যে দিয়ে, এবং আমাদের সেই জুলাই অভ্যুত্থানে পুরানো দলগুলোর কিন্তু নেতাকর্মীরা, অজস্র নেতাকর্মীরা তারা সেখানে যুক্ত হয়েছেন। আপনি দেখবেন কিন্তু যে বিএনপির শত শত লোক এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, জামাতের শত শত লোক এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, কিন্তু বিএনপির কোনো একটা নির্দিষ্ট আন্দোলনে, বিএনপির নেতাদের মানে গ্রেফতার বা প্রতিবাদের আন্দোলনে কিন্তু এত লোক প্রাণ দেয় নাই। ঠিক তেমনিভাবে জামাতের নেতাদের মৃত্যু শুধু মাওলানা সাইদির ঘটনা ছাড়া আর জামাতের এত লোকের ফাঁসি হয়েছে, এত আন্দোলন করেছে জামাতের এত লোক একসাথে প্রাণ দেয় নাই। তার মানে হচ্ছে এই অভিনব ছাত্রদের এই অভ্যুত্থানে বিএনপি জামাতের লোকেরাও কিন্তু সামিল হয়ে গেছে এবং দলমতের ঊর্ধ্বে উঠে। তার মানে এটা নিউ অ্যাপ্রোচ। আমাদের এখন চিন্তা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে অ্যাপ্রোচটা, যে বাংলাদেশকে নতুন করে গড়া, পুরানো রাজনীতির ধাঁচে না যাওয়া, সেটার জন্য আমরা এখন একটা আহ্বান জানাতে চাই। কারণ আমরা দেখেছি যে নতুনরাও নানাভাবে পুরাতনদের সাথে ঝগড়াঝাড়িতে লিপ্ত হয়ে একজন পুরনো রাজনীতির চর্চার দিকে চলে যাচ্ছিল। ফলে আমরা নিজেরা বসে অনেক দিন থেকে আমরা এই আলোচনাটা করছিলাম যে নতুন আশাটা জাগ্রত রাখতে হবে, নতুন আশাটাকে হারাতে দেওয়া যাবে না। এবং আমাদেরকে যারা বলেন যে না, দেশে কখনো চেঞ্জ হবে না, আবার ঘুরে ফিরে আগের জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকেই রক্ষা করার লক্ষ্য নিয়েই মূলত আমাদের এই জোটটা। আমরা যেটাকে বলেছি যে জুলাইয়ের অঙ্গীকার এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই অভিপ্রায়ে যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা এই জোটটা করতে চাচ্ছি। জুলাইয়ের অভিপ্রায়ের কথা আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, যে ব্যাখ্যাটা করলেন, আমি এই ব্যাখ্যাটা শুনেছি আজকে যখন সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ের এই আন্দোলনের যে স্পিরিটের কথা আপনি বলছেন, সেই স্পিরিটের সাথে বিএনপি বা জামাত ইসলামী দুটো দলই সম্পৃক্ত, কিন্তু তাদের বা এইরকম অন্য পুরনো কোনো দলই আপনাদের সঙ্গে এই জোটের সাথে নেই। এই জোটের সাথে 3টি অপেক্ষাকৃত নতুন দল এবং এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার। আমরা জানি, আপনিও এর আগে বলেছেন, অনেকগুলো দলের সাথে, যেমন বিএনপির সাথে এবং জামাত ইসলামের সাথে আপনারা জোট গঠন হবে কি হবে না নিয়ে এক ধরনের মিটিং, এক ধরনের আলোচনা ছিল। সেই আলোচনাটা আসলে ব্যর্থ হয়েছে, অর্থাৎ বিএনপি বা জামাতের সাথে আপনাদের বনিবনা হয়নি জন্যই কি এই জোট? না, আমাদের সাথে বিএনপি বা জামাতের কোনো আলোচনায় আমরা অংশ নেই নাই, বরং আমরা মনে করেছি যে মানে অনেকে এটা নিয়ে আমাকে মানে অবাক হয়েছেন যে আমরা কেন এটা মনে করেছি। আমাদের সাথে যখন আমরা যখন আন্দোলন করেছিলাম মানে গণ অভ্যুত্থানের আগে, তখন আপনার খেয়াল থাকার কথা যে বিএনপি একটা মানে টোটাল একটা জোটবদ্ধ আন্দোলনে ডাক দিয়েছিল, এবং যারা জোটবদ্ধ আন্দোলনে নাই
তাদেরকে এক ধরনের প্যারালাল মুভমেন্টে তারা অংশীদার করার জন্য চেষ্টা করেছিল। তা আমরা তখনও বলেছিলাম যে আমরা জোটে থাকবো না, আমরা স্বতন্ত্র ধারায় আন্দোলন করব। আমাদের যেহেতু নতুন দল, আমি আন্দোলনের কথা বলছি না, এই নির্বাচনের আগে নির্বাচনী জোট, ওই নির্বাচনী জোটটার রেফারেন্স হচ্ছে এরকম যে যারা আগে জোটে ছিল বা আপনার প্যারালাল মুভমেন্টে ছিল তাদেরকে নিয়ে অ্যালায়েন্স করার কথা বিএনপি বলেছে। আমরা যেটা দেখেছি যে প্র্যাকটিক্যালি এই জোটটা, নির্বাচনী জোটটা প্রপারলি ওয়ার্ক করে না। এই জন্য করে না যে আমরা দেখলাম যে বিএনপির প্রায় প্রত্যেকটা আসনে 5 থেকে 7 জন খুবই যোগ্য প্রার্থী আছে। এখন ধরেন এই অ্যালায়েন্সের লোকদেরকে যখন সেখানে সে প্রার্থী দিতে যায়, তখন তার দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, দলের মধ্যে বিদ্রোহ তৈরি হয়, বহিষ্কার করতে হয়, এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় যে এই জোটের এই নতুন দলের লোকদেরকে আমাদের এখানে অ্যাকোমোডেট করতে গিয়েই তো এই সমস্যাটা হচ্ছে। ফলে আমরা মনে করেছি যে ঠিক আছে, বিএনপির সাথে আমরা আন্দোলন করেছি, বিএনপির একটা বড় দল আকারে ছিল, কিন্তু নির্বাচনী অ্যালায়েন্সে আমরা যদি বিএনপির সাথে যাই বা জামাতের সাথে যাই, তাহলে আমাদের রাজনীতির জায়গাটা আর থাকে না। মানে আমরা মনে হয় যেন বিএনপির করুণা নিয়ে বা জামাতের করুণা নিয়ে আমরা নির্বাচন করব, তাহলে তার নতুন রাজনীতি দাঁড়াবে না। সেই তো ঘুরে ফিরে বিএনপি জামাত বা বিএনপি আওয়ামী লীগের চক্রের মধ্যে থেকে যাচ্ছে। সেজন্য আমরা প্রথম থেকে একটা স্ট্রিক্ট পজিশনে ছিলাম। পুরনো যে অবস্থান তার থেকে না, নতুন রাজনীতি করার জন্য এই জোট। আমরা বলেছি যে নতুন রাজনীতির মানুষ কতটুকু আমাদেরকে সাপোর্ট করে এটা আমাদেরকে দেখাতে হবে। এই যে 3টি দল, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আমাদের সরাসরি এই অনুষ্ঠানে কথা হয়েছে। তারা কিন্তু এর আগে আরও 2টি দলের কথা বলেছিল, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। তাদের সাথেও বসা হয়েছে এবং এটি বিএনপির সাথে যুক্ত হওয়া নাকি জামাতের সাথে যুক্ত হওয়া নাকি কি ধরনের জোট হতে পারে সেটি নিয়ে আমরা ধরে নিয়েছিলাম তারাও এটির সঙ্গে কি আলোচনার অংশ ছিলেন, তারপরে আলাদা হয়ে গেছেন নাকি? আমাদের সাথে অনেকেরই আলোচনা হয়েছে। এখানে আলাদা হওয়ার বা অংশের বিষয় না, কথা ছিল আপনাদের মনে থাকে আমরা 9টা দল একসাথে প্রথমে বসেছিলাম। জি জি, আমরা প্রথম থেকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, বিএনপি জামাত বা অন্য দলের সাথে প্যারালাল আমরা যদি অ্যালায়েন্সে যাই তাহলে 2টা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে আমাদের নতুন রাজনীতির আবেদনটা কমে যায়, মানুষ মনে করে আমরা তো সেই পুরানো ধাঁচের জায়গাতেই যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে বিএনপি জামাত আনকমফোর্টেবল হয়ে যায়। কেন হয়? কারণ ওদেরকে এই লোকদেরকে আশ্রয় দিতে গিয়ে, আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, ধরেন মান্না ভাই, জোনায়েদ সাকি, তারপরে ধরেন সাইফুল হক, এই যে নেতৃবৃন্দ আছে, ওনারা কিন্তু জাতীয়ভাবে খুবই খ্যাতিমান নেতা, কিন্তু ওনাদের বা এই জাতীয় আমরা যারা আছি নতুন রাজনৈতিক দল, আমাদের কিন্তু সেভাবে ভোটিং পজিশন তৈরি হয় নাই, আমাদের কিন্তু এই ধরনের মানে সাপোর্ট বেস তৈরি হয় নাই, সংগঠন তৈরি হয় নাই। না হওয়ার ফলে কি হয়, আমাকে গিয়ে বিএনপির করুণা নিয়েই সেখানে ইলেকশন করতে হয়। তো বিএনপির করুণা নিয়ে ইলেকশন করে আমি যে আমার স্বকীয়তা রক্ষা করব, তো বিএনপির লোকেরা তো বলবে আপনাকে তো এমপি আমরা বানাইছি, তাহলে আপনাকে তো আমাদের কথা শুনতে হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, তাতে হচ্ছে নিজস্ব দলের স্ট্যান্ডটা ভালো থাকে না। আমরা এই জিনিসটা বোঝানোর ওনাদেরকে চেষ্টা করেছি, ওনারাও আশা করি এগুলো বুঝবেন, আলোচনা হচ্ছে। তাহলে কি ধরে নেওয়া যায় এরকম যে আলোচনা চলছে গণসংহতি বা গণ অধিকার এরকম বা অন্য কোন দলও, রাজনৈতিক দল আপনাদের জোটে এখনো আসার সুযোগ আছে এই নির্বাচনের আগে? এটা আমাদের খোলা আছে, শুধু আমরা দল না, আমরা বলছি পার্সোনালিটি যারা আছেন। ধরেন আপনার কথা, ধরেন আপনি একজন খুব, ধরেন আপনার এলাকায় খুব পপুলার, কিন্তু আপনি আগে কখনো পলিটিক্স করেন নাই, আপনার খুব স্পৃহা আছে আপনার, আমরা চাই যে আপনার মতো লোককে, মানে আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, এই ধরনের লোকেরাও যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চাই, আমরা তাদেরকেও যুক্ত করব। মানে বেশি মানুষকে অ্যাড্রেস করার জন্যই এরকম কিনা? আসলে আরেকটা হলো যে হচ্ছে নতুন রাজনীতির যে মানুষ বলে যে নতুন রাজনীতিরও খাওয়া নাই, এই কথাটা বলে, কিন্তু পুরানো দলের ব্যাপারে বলে যে পুরানো দলগুলো সংস্কার হবে না, দেখিয়ে দিতে চান যে আছে খাওয়াটা। আমরা দেখতে চাই না, আমরা দেখিয়ে দিতেন, আমরা দেখতে চাই যে আসলে খাওয়া আছে কিনা। এখন 3 দলের 300 আসন এরকম একটা মানে নির্বাচনী সমীকরণ হতে যাচ্ছে কিনা? না, আমরা টোটাল অ্যালায়েন্স থেকে আমরা 300 আসন করব। আমাদের অনেক কৌশল আছে, মানে আমরা আমাদের মাথায় আছে। একটু বলবেন কৌশলগুলো কি রকম? কৌশলগুলো ধরেন আমরা কোন জায়গায় এমন করব, এটা আমাদের চিন্তা আছে, এখন আমরা ধরেন এটা সিদ্ধান্তের জায়গায় যাই না, এগুলো আলোচনা আছে আমাদের মধ্যে। যেমন আমরা যদি দেখি কোনো একটা আসনে কোনো একটা দলের প্রার্থী আছেন যিনি আসলে ইন্ডিভিজুয়ালি জুলাই এই স্পিরিটকে ধারণ করেন, অভ্যুত্থানকে ধারণ করেন, এমন হতে পারে আমরা ওনাকে সাপোর্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে, এবং আমরা সবাই মিলে ওই উনার পক্ষে থাকতে পারি, কাউন্টার যিনি আছেন তার বিপক্ষে তাকে থাকতে পারি। অর্থাৎ আমাদের এখানে মূল ফোকাসটা থাকবে, সে ফর এক্সাম্পল ধরুন বিএনপির একজন প্রার্থী, তারুণ্যের, যাকে আমরা মনে করি যে উনি জুলাই স্পিরিট লালন করেন, হ্যাঁ, বা ওনার মধ্য দিয়ে জুলাইয়ের, আমরা এমনও করতে পারি যে আমরা ওনাকে সাপোর্ট দিয়ে দিতে পারি। আবার ধরুন জামাতের একজন প্রার্থী আছেন যে হয়তো ব্যক্তিগত, এরকম কি আলোচনা হয়ে আছে কিছু কিছু, নাকি এখন ডিসকাস করেননি, নাকি এটা ভাবনা? এগুলো হচ্ছে আমাদের ভাবনা, এগুলো আমরা ভাবছি
যে টোটাল পলিটিক্যাল রাজনৈতিক মানে হিসাব নিকাশকে আমরা একটা নতুন ধাঁচে ফেলতে চাচ্ছি, একদম নিউ ফরম্যাটে। বাংলাদেশে দলীয় ফরম্যাটে রাখবো না। বাংলাদেশে একটা দল নিয়ন্ত্রিত জোট আমরা দেখেছি, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত একটা জোট, বিএনপি নিয়ন্ত্রিত জোট, বিএনপির নিয়ন্ত্রিত জোটের বা লিডিং জোটের মধ্যে আমরা জামাতকে দেখেছি। এবারে হয়তো অন্যরকম চিত্র তৈরি হবে। এটা কোনো দলের নিয়ন্ত্রিত জোট কিনা? না, এটা দলের নিয়ন্ত্রিত জোট না, কিন্তু আপনার মানে আমি যেটা দেখছি আর কি, এনসিপি যেহেতু জুলাই স্পিরিট, জুলাই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছে এনসিপির নেতারা, তো ফলে স্বাভাবিকভাবেই তাদের ফোকাসটা অনেক বেশি। মানুষ হয়তো পাবলিকলি বলবে যে এটা এনসিপি লিডিং জোট। এনসিপির নেতারা কিন্তু সেটা বলছেন না, ওনারা বলছেন যে না, আমরা আছি সেন্টারে, কোনো অসুবিধা নেই, আমাদের নিয়ন্ত্রিত কোনো জোট না। আমরা মনে করি আমাদের এখানে অন্তত এই 3 দলের মধ্যে আমাদের যে বোঝাপড়াটা তৈরি হয়েছে, লম্বা সময় ধরে আমরা বসেছি, কথা বলেছি, আমাদের কাছে এটা মনে হয় না যে আমরা এখানে কেউ কর্তৃত্ববাদী বা কেউ নেতৃত্বে থেকে আমরা এই জোটটা করব। আমরা চেষ্টা করব একটা নতুন ফরম্যাট হাজির করার জন্য, এবং এই নতুন ফরম্যাট হাজিরের জন্য আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা আত্মসমালোচনা করেছি। আমাদের মধ্যে প্রচুর ওল্ড এলিমেন্ট আছে। ইভেন আপনি আমার রাজনীতিও দেখবেন, আমার রাজনীতির মধ্যেও অনেক পুরনো রাজনীতির ধাঁচ পাবেন। আমরা এগুলোকে আস্তে আস্তে পরিহার করে আমরা একদম নিউ ফরম্যাটে আস্তে আস্তে যাওয়ার জন্য আমরা একটা চেষ্টা করি। নিউ ফরম্যাটটা কি? যেমন এখন পর্যন্ত আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে দক্ষিণ পন্থা, যেটার উত্থান নিয়ে কথা বলেছে এর আগে বিএনপি সহ অন্যান্য দল, আরেকটি বাম পন্থা যাদেরকে অনেকভাবে চিহ্নিত করা যায়, আর একটা হচ্ছে যে মানে এর বাইরে কিছু আর কি। না, আমরা আমাদেরকে যদি আপনি পন্থা আকারে দেখেন, আমরা নিজেদেরকে মধ্যপন্থী আকারে, মডারেট আকারে আমরা ভাবি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিউ ফরম্যাটটা কি। যেমন আমাদের এখানে সো কল, দেখুন, মোটরসাইকেল র্যালি করে প্রচারণা চালানো, তারপরে হচ্ছে গতানুগতিক প্রক্রিয়া, আরেকজনের পোস্টার ছেড়ে ফেলা, আরেকজনের ব্যানার নামিয়ে ফেলা, এই ধরনের ট্র্যাডিশন আছে। তারপরে কাউন্টার পার্টকে হেনস্থা করার এক ধরনের প্রবণতা আছে। এগুলো যে আমাদের মাঝে এখন নাই তা না, আমাদের মধ্যেও কিছু কিছু আছে। আমরা চাচ্ছি একদম মানুষ যাতে বুঝতে পারে যে ডিফারেন্ট পলিটিক্স, এটা আমরা আমাদের অভিপ্রায়। কিন্তু আমি এখন আপনাকে মানে নিশ্চয়তা দিতে পারছি না। মধ্যপন্থা বললে আমি নিজে একটু মুশকিলে পড়ি, মানে এটা মানে আমি মানে একটা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার হতে চাই। জিনিসটা হচ্ছে যেমন যদি এরকম ভাবে বলি যে ধর্মীয় রাজনীতিকে যারা খুবই সেন্টারে রাখেন তাদেরকে যেমন ডানপন্থার খুব কাছাকাছি ধরে নেওয়া যায়, যে হিসাবটা খুব সাধারণভাবে, সেই জায়গায় আপনাদের অবস্থানটা আসলে কি? দেখেন, আমাদের দেশে আমরা যেটা মনে করি, দুটো না, আরো বেশ কয়েকটা, কিন্তু দুটো খুব স্ট্রিক্ট পজিশন তৈরি হয়েছে। একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে একটা ধারণা, হ্যাঁ, যে ধর্মের সবকিছুতে ধর্মের বিষয়টাকে বিবেচনায় আনা, এটা খারাপ না, ভালো। কিন্তু রাজনীতির বা রাষ্ট্রকে সবকিছুতে ধর্মের জায়গায় আনা যায় না অনেক সময়। কেন যায় না আমি আপনাকে বলি। ধরেন আপনার কাছে কেউ, রাষ্ট্রের কাছে মানুষ কি নিয়ে আসে? তার অধিকার নিয়ে আসে। কেউ এসে বললো যে ভাই আমার ঘরটা পুড়ে গেছে, আপনি কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারেন না তুমি কোন ধর্মের অধিবাসী বা কোন ধর্মের অনুসারী, জিজ্ঞেস করতে পারেন না, কারণ রাষ্ট্র কাউকে ধর্ম দিয়ে বিবেচনা করে না। রাষ্ট্রের ধর্মই হচ্ছে যে সাহায্য প্রার্থী, যে অনাথ বা যে অধিকার বঞ্চিত, তার অধিকার নিশ্চিত করা। ফলে এই জায়গা থেকে আমাদের স্ট্রিক্ট পজিশন হচ্ছে যে আমরা এখানে ধর্ম বিবেচনাটা রাখি না। আবার একজন মানুষের ধর্মের অধিকারের যে জায়গাটা আছে সেটাকে আবার আমরা মনে করি যে এটাকে মানে ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। সে মুসলমান বলে, সে মাদ্রাসার হুজুর বলে তাকে আপনি অপমান করবেন, তাকে অবদমিত করবেন। আবার একজন মানুষ হয়তো ভিন্ন ধর্মের বা সাংস্কৃতিকভাবে হয়তো বিধর্মী, সে বা হতে পারে সে কোনো ধর্মই মানে না, কিন্তু তার বেসিক যে রাইট সেটাকে প্রজ্বলিত করা যাবে না। সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা হচ্ছে এমন, যার কারণে দেখবেন আমাদেরকে মাঝে মাঝে কেউ মনে করে যে আমরা যখন ধর্মীয় অধিকারের কথা বলি তখন আমাদেরকে কেউ মানে ধর্মপন্থী বলে মানে মানে চিহ্নিত করার চেষ্টা করে। আবার আমরা যখন কারো রাইটসের ব্যাপারে কথা বলতে চাই, যে রাইটসটা হয়তো দেখা যাচ্ছে ধর্ম কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে বলে যে এরা তো সেকুলার, এরা তো এই, আমাদেরকে এইভাবে ট্যাগ করার চেষ্টা করে। ফলে আমরা এই জায়গাটাকে মধ্যপন্থার জায়গাটা এই কারণেই বলি যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে, ধর্ম নিয়ে, এ নাস্তিক, এ আস্তিক, এ ভারতের দালাল, এ পাকিস্তানের দালাল, এই জাতীয় মানে ট্যাগিংটা খুবই আমি মনে করি যে আপত্তিকর। আপনার এই জোটের মধ্যে আজকে তৈরি হওয়া জোট মানে ঘোষিত জোট, নিশ্চয়ই আলোচনা আগে হয়েছে, গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোটের মধ্যে যে 3টি দল, তাদের মধ্যে মানে সমান ইয়েতেই বলি, যদি এনসিপির কথাই বলি বা
আর দুইটি রাষ্ট্র সংস্কার আন্দোলনেরও নেতা আমাদের সঙ্গে কথা বলেন, মাঝে মাঝে যুক্ত হন। আমরা সবার সাথেই কথা বলেছি। এখানে আমার মনে হয়েছে যে এর আগে যে অভিজ্ঞতা অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশনাল রাজনীতি বলতে যে দলগুলো, তাদের থেকে অপেক্ষাকৃত পরে তৈরি হওয়া এবং চর্চিত দল, এইটুকুর মধ্যে তাদের মানে সমালোচনাটা কম হওয়ার কথা ছিল। কিন্তু যে বিষয় আপনি উল্লেখ করলেন, যে মোটরসাইকেল নিয়ে তথাকথিত যে শোডাউন, তারপরে ধর্মের ভিত্তিতে কথা না বলা, এগুলো সবই অভিযোগ কিন্তু উঠেছে এবং সামনে এসেছে। এটা শুধু অভিযোগ আকারে না, আমরা কিন্তু দৃশ্যমানও হয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কাদেরকে উদ্দেশ্য করে বলছেন। দেখেন, আমরা কিন্তু এই পর্যালোচনাগুলো নিজেদের মধ্যে করেছি। এনসিপি একটা নতুন গড়ে ওঠা দল, এবং এনসিপিরও আগে এই যারা এই নেতৃত্ব দিচ্ছেন, যে ছাত্ররা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু এর আগে কোটা সংস্কার আন্দোলন থেকে একটা লম্বা সময়, আবার কেউ আছেন যে নিরাপদ সড়ক আন্দোলনের কাজ করেছেন। দেখেন, ওই আন্দোলনের পুরো হিস্ট্রিতে ওদের কোনো বদনামি দেখবেন না, আপনি ওদের সম্পর্কে কোনো খারাপ কিছু দেখবেন না, বরং দেখবেন যে তারা একটা, ওখানে তো আমরা নেতাকে চিনতাম না, এখন নেতাকে চিন্তা নাই, যে সেটাই বলছি যে অর্গানিক একটা আন্দোলনের মধ্যে দিয়ে তারা এসেছে। আপনারা চিনতেন না, কিন্তু আমরা ওদেরকে চিনতাম, আমরা দেখতাম ওদেরকে, তখন ওদেরকে নানাভাবে আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কাজ করেছি একসাথে। কিন্তু 5ই আগস্টের পরে যেটা হয়েছে, ক্ষমতার রাজনীতির যে জায়গাটা, ক্ষমতার চর্চার যে জায়গাটা, কিছুটা সেখানে ছাত্রদের ইনভলভমেন্ট হয়েছে। এই জায়গায় আমি দুটো পক্ষকে দায়ী করব। একটা হচ্ছে আমাদের বর্তমান সরকারে যারা আছেন, তাদের উচিত ছিল এই গণ অভ্যুত্থান, দেখেন আমাদের শুধু তাদের না, আমাদের সকলের দায়িত্ব ছিল। আজকে দেখেন, এই যে বিএনপি এত নির্যাতিত নিপীড়িত হয়েছে, আজকে সব নির্যাতন নিপীড়ন থেকে সে মুক্ত হয়ে একটা পুরোপুরি গণতান্ত্রিক অধিকার চর্চা করছে। জামাত এত নিষ্পেষণের শিকার হয়েছে, জামাত তার মানে নিষ্পেষণের কোনো শেষ নাই, সে যে এগুলো থেকে মুক্ত হয়ে আজকে স্বাধীনভাবে কাজ করছে। এরপরে যেমন যারা চাকরি বঞ্চিত হয়েছে, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, যারা বাড়ি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সব তো একসাথে ফিরে পেয়েছে সবাই। কিন্তু যাদের কারণে ফিরে পেয়েছে, তাদের প্রতি আমরা কেউ সহানুভূতিশীল হয়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমরা কেউ দায়িত্ব পালন করি নাই। স্টিল আমাদের উপদেষ্টারাও দায়িত্ব পালন করেন নাই। আমি কিন্তু উপদেষ্টাদেরকে বলেছি, আমাদের যে সচিব যারা হয়েছেন, আজকে যারা আপনার ভিসিটিসি হয়েছেন ইউনিভার্সিটিগুলোতে, সবাই প্রতি আমি এই অনুরোধটা করেছি যে আপনারা সবাই কিন্তু বেনিফিশিয়ারি। আমি যে জিনিসটা উল্লেখ করেছিলাম সেটা আসলে এটা তো দেখারই কথা, এই সরকার তো দেখারই কথা এটা, তাই না? তাদের দায়িত্ব ছিল, হ্যাঁ তাদের দায়িত্ব ছিল, কিন্তু এই সরকারের আমলেই এটা সমস্যা তৈরি হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এনসিপি এখানে আছে, দুই ছাত্র উপদেষ্টা যারা এনসিপি থেকে নির্বাচন করবেন বলে ধরে নেওয়া হয় বা অনুমান করা হয়, এটা নিয়ে আলোচনা সমালোচনা নানা রকম আছে, আপনি জানেন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা কি এই জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন? না, তারা তো এখনো সরকারে আছেন। আমরা আহ্বান করছি শুধু দুজন উপদেষ্টাকে না, আপনাদের ভেতরে কথা হয়েছে কিনা? আমরা আপনার অ্যাজ এ হোল যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল, এবং ইভেন বিএনপির মধ্যেও যারা ছিল, ইভেন জামাতের মধ্যেও যারা ছিল, ইভেন সিপিবি, বাম জোট যারাই ছিল, সবার কাছে আমাদের অনুরোধ থাকছে এটাই, ইনক্লুডিং এই আসিফ মাহমুদ বা আপনি আমাদের মাহফুজ আলমের কথা বলেন, সবার কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা একটা অ্যালাইনমেন্টে আসেন, আমরা নতুন রাজনীতিটাকে। ওনাদের দুজনের যে আলোচনাটা সেটি হচ্ছে, আপনাদের যদি এনসিপি তারা হয়, তাহলে আমরা জানি না এখনো, তাহলে গণতান্ত্রিক সংস্কার জোটের তারা আসলে হয়ে নির্বাচন করছেন কিনা, মানে এরকম কোন আন্ডারস্ট্যান্ডিং এ গেছেন? আমরা চাই যে তারা গণতান্ত্রিক সংস্কার জোটে যদি তারা রাজনীতি করতে চান। তারা কি না বলেছেন এখন পর্যন্ত? না, তারা তো এখন সরকারে আছেন, এখন তো তাদের হ্যাঁ না বলার মতো কোনো পরিস্থিতি আমরা এখনো চাই। তারা বলেছেন যে আপনার তারা পদত্যাগ করে তারপরে অংশগ্রহণ করবে। আমরা পাবলিকলি আহ্বান করছি তাদেরকে, আমরা পাবলিকলি আহ্বান করছি যে আপনারা যেহেতু এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ওনারা সরকারে থাকার কারণে অনেক বদনামি, অনেক সমালোচনা তাদেরকে নিয়ে হচ্ছে, সেই জিনিসগুলো তারা নিশ্চয়ই সেটা তারা ফেস করবেন। এবং আমরা চাই যে এই জুলাই অভ্যুত্থানটা বেঁচে থাকুক, এবং এখানের কারণে যাদের, দেখেন আপনি যেটা বারবার বলছেন বা আমরাও বারবার বলছি যে আপনি এনসিপিকে অনেক সমালোচনা করতে পারবেন ডিউ টু তারা ক্ষমতা চর্চা করেছে, ক্ষমতা চর্চার সাথে কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। সেই জায়গাটা থেকে আমরা একটা সমালোচনা, আত্মসমালোচনা করে পাবলিকলি আমরা একটা স্টেটমেন্ট দিতে চাই, বলতে চাই যে আমাদের ভুল ত্রুটি যা হয়েছে, আমাদের যার যতটুকু হয়েছে, সব কিছুর পরেও এসে আমরা আবার নতুন রাজনীতিটাকে নিয়ে মানুষের দরবারে আসব, মানুষের সামনে আসব, এবং আমাদের যত শহীদ পরিবার আছে, আহতরা আছে, পঙ্গুরা আছে, 5ই আগস্টে যারা রাজপথে নেমেছিল, যে সমস্ত জেনজিরা নেমেছিল, কোটি কোটি মানুষ, প্রত্যেককে আমরা এই আহ্বানটা নিয়ে যাব।
এবং আমাদেরকে মানুষ যদি মূল্যায়ন করে, মানুষ যদি দেয়, আমরা একটু জানাতে পারবো যে আমরা নতুন রাজনীতির চেষ্টা করছিলাম ভাই, আপনাদের কাছে গেছিলাম, আপনারা নতুন রাজনীতিকে যতটুকু আপনি যা যা বললেন এবং যে ব্যাখ্যাটা, এটা এর আগেও কিছুটা আপনার দলের ক্ষেত্রে এরকম অবস্থানে আপনি ব্যাখ্যা করেছেন, ডান বাম কোনো দিকে না, আমরা মধ্যপন্থা এই ধরনের বিষয় বলেছেন এবং জোটের ক্ষেত্রেও সেটি বলছেন। কিন্তু যেমন গণসংহতি আন্দোলন বা এরকম কোনো বাম যাদেরকে বাম দল হিসেবে পরিচিত এখন পর্যন্ত, তাদের খুব একটা এই জোটের মধ্যে দেখা যাচ্ছে না, এবং যারা আছেন খুবই স্পষ্টভাবে তাদের ক্ষেত্রে ডানপন্থীর মানে ট্যাগই বলেন, সমালোচনা বলেন বা মানুষ বলেছে ভুল করে, যেভাবেই বলেন এই ধরনের আলোচনা হয়েছে। সেক্ষেত্রে এই জোটটা সেইভাবে পরিচিত হয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি হতে পারে বলে আপনি মানে এটা বিবেচনা করেছেন কিনা? দেখেন, আমরা তো বলছি এখানে অপেক্ষাকৃত তরুণরা এই জোটে আছেন। হ্যাঁ হ্যাঁ, তরুণদের মধ্যে হয়তো আজকে আমাকে হয়তো তরুণ হিসাবে বিবেচনা করবেন না, অনেকে ভাববেন আমি হয়তো মধ্যবয়সী আছি। তারপর ধরেন হাসনাত কাইয়ুম আছেন, উনি যথেষ্ট প্রাজ্ঞ একজন পলিটিশিয়ান। হাসনাত কাইয়ুমবার দলে অনেক প্রবীণ লোকেরা আছেন, আমাদের দলেও বেশ প্রাজ্ঞ লোকেরা আছেন। আর এনসিপিতে আমরা দেখতে পাচ্ছি মানে একটা ক্রাউড, একটা ইয়াং লিডারশিপ আছে তাদের মধ্যে। দেখেন, আপনি অনেক সমালোচনা করতে পারবেন এবং আমরাও করি, আমরা ওদের সমালোচনা করি না তা না, কিন্তু দিন শেষে আপনি যদি দেখেন হোপটা কার কাছে আছে। এদেরকেও যদি আমরা ধরেন রাজনীতি থেকে নিরুৎসাহিত করি, হ্যাঁ, এদের মধ্যে আমি তো আপনাকে বলছি, আপনি নিজেও বললেন যে এই যে মোটরসাইকেল শোডাউন করার প্রবণতা আছে কেন, আমাদের সমাজ ভাই মূল্যায়ন করে না তো, অর্থাৎ সমাজ বাস্তবতার কারণে কিছুটা আসছে। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, আমি যদি মানে আমি যাই না যে তা না, ধরেন আপনি গিয়ে এলাকায় গিয়ে যদি বাস থেকে নেমে রিক্সা ওঠেন, মানুষ বললো যে আরে এই তো খাওয়া নাই, এমনি তো টেলিভিশনে ইয়াতে খুব ইয়া করে, এর সাথে 10টা লোকও নাই। আপনি যদি 100-150 লোক নিয়ে ঘুরেন, 100-150 লোকে আপনার খরচ আছে না? তা আপনি আবার 100-150 লোক নিয়ে ঘুরলে বলবেন যে এই এত লোকের ঘুরানোর পয়সা পায় কোথায়? আমাদের এই সমাজের এই টেবুগুলা ভেঙে ভেঙেই আমাদেরকে এগোতে হবে এবং আমরা ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করব। জোটের থেকে আপনার দলে যদি একটু আসি, আজকের ঘটনা, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ সেতুর নির্মাণ কাজ নিয়ে একটা মতামত দেন এবং তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন স্থানীয়রা চাঁদা দাবি করছে, এটি নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা এবং শেষ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আপনি মনে করেন কিনা যে আসলে দলের পক্ষ থেকে, আপনার বক্তব্য জানতে চাইব যে তিনি আজকের বক্তব্যের জন্যই হয়েছেন, নাকি এর আগে যে তিনি যে সমস্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যে সমস্ত বক্তব্য বা আচরণ, এইসবের কারণে এই ঘটনাটা তার হচ্ছে ফলো আপ একটা পরিস্থিতি? না, আমি সেটা মনে করি না, কারণ ফুয়াদ তো গত প্রায় 2 মাস ধরেই তো সে এলাকায় যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, সেখানে তো কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। আজকে যে মিরগঞ্জ সেতুটা, সেটা কিন্তু আমি নিজেও জানি, ফুয়াদ কিন্তু নিজেই গিয়ে তার এলাকার লোকদের এই সংকটটা তুলে ধরে, মানে এই ব্রিজটা করার পেছনে কিন্তু সে যথেষ্ট ভূমিকা রেখেছে, তার একটা আবেগ জড়িত। আজকে কিন্তু তার আমাদের এই সংবাদ সম্মেলন থাকার কথা। কালকে রাত্রে আমি যখন ফুয়াদকে বলেছি যে ফুয়াদ আপনার তো এই প্রেস কনফারেন্স থাকতে হবে, ফুয়াদ বলেছেন 2 জন উপদেষ্টা আসছেন এই অনুষ্ঠানে, আমি তো ওনাদেরকে বলেছি, অনুরোধ করেছি ওনাদেরকে আসার জন্য। সো সে খুব অ্যাপোলোজাইজ হয়ে আমাকে বলেছে যে আমি এখানে একটু থাকতে হবে। তো দেখেন, ওই জায়গায় আমি এটি শুনেছি যে ওই জায়গায় ফুয়াদের যে একটা অবদান বা ফুয়াদের চেষ্টার কারণে যে সেখানে এত বড় একটা কাজ হচ্ছে, এটা কারো কারো কাছে একটু হিংসা লেগেছে, একটু ঈর্ষা লেগেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা যেটা সবসময় মনে করি যে এইটাতে চাঁদা, তারপরে এই সমস্ত মানে দুর্নীতির ছোঁয়া যদি না লাগে, তাহলে আমরা কিন্তু প্রপার কাজটা পাই, প্রপার বাজেটটা সেখানে ব্যবহৃত হয়। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার সেটা হচ্ছে যে রাজনীতিটাকে আমরা বদলাতে চেয়েছি, ফুয়াদের অনেক কথার সাথে ব্যক্তিগতভাবে আমাদেরও দ্বিমত হয়, আমরা আমাদের পার্টির মধ্যে কিন্তু এই মানে অপশনটা চালু রেখেছি। এই প্রশ্নটা এখন এখানে তাহলে রাখি যে এর মধ্যে আসলে তার যে বক্তব্যগুলো যেগুলো নিয়ে তিনি বলেন এবং যেগুলো সবচেয়ে বেশি আলোচিত বা সমালোচিত হয়েছেন, সেগুলো আপনার মানে পার্টিগতভাবে ওন করেন নাকি এটা তার ব্যক্তিগত বলেন? আমি আপনাকে বলি, ফুয়াদের 2-3টা কথা, যে কথাগুলোকে বারবার সামনে আনা হয়, এই 2-3টা কথার ব্যাপারে আমরা পার্টির পক্ষ থেকে তাকে মৌখিকভাবে শোকজও করেছি। মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা, দেখেন আমি আপনাকে খোলামেলা বলি, প্রথমবার সে একটা কথা বলেছিল যে 16 ডিসেম্বর বিজয় দিবসটা ওই যে 26শে মার্চ বা এই মানে একটা শিফটিং কথা সে বলেছে এবং এটার জন্য সে আর্গুমেন্ট দিয়েছে, কিন্তু এটাকে ফোকাস করা হয়েছে এইভাবে যে সে 16 ডিসেম্বর মানে না, বিজয় দিবসই মানে না। কিন্তু সরাসরি তো এই কথা কি বলেনি, আপনি এটা বলছেন না, সে কথাটার কনসিকোয়েন্সের আলোকে বলেছে। কারণ আমি যদি আপনাকে বলি যে আমি আপনার জন্মদিন, আপনার যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন সেদিন আমি আপনার জন্মদিন মানি না, আমি জন্মদিন মানি আপনি যেদিন মায়ের গর্ভে স্থান নিয়েছেন, এর মানে এটা না তো যে আমি আপনার জন্মকে অস্বীকার করছি। ফুয়াদের কথাটা ছিল এরকম,
যদিও ওই কথাটা একটা কনফিউশন তৈরি করেছে, আমরা ফুয়াদকে কিন্তু দলীয়ভাবে সতর্ক করেছি। কিন্তু দলীয়ভাবে আপনারা কখনো কি এটা পাবলিকলি বলেছেন যে এটা আমি বহু জায়গায় বলেছি, মানে এটাকে মানে আজকে তো অনুষ্ঠান একটা পাবলিক অনুষ্ঠান, আপনি কি বলবেন যে আসাদুজ্জামান ফুয়াদের যে বক্তব্যটা ছিল 16 ডিসেম্বর নিয়ে সেটি আসলে ঠিক ছিল বলে মনে করেন, নাকি এটা তার ভুল ছিল মানে দলের জায়গা থেকে? না, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস মানি না, এই শব্দটা ভুল। এটা তো একটা আপনার মানে কি প্রতিষ্ঠিত সত্য। ফুয়াদ যে আর্গুমেন্টটা তুলেছে যে মানে ইন্ডিয়ান আর্মিরা সরে যাওয়ার পরেই আমার আসল প্রকৃত স্বাধীনতাটা এসেছে, কিন্তু সে তো একটা আর্গুমেন্ট দিয়েছে, এটা তো বিতর্ক হতেই পারে, কথা বোঝেন নাই? আমার কথা হচ্ছে যে সে তো একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট তুলে ধরেছে। আমরা তাকে যে জিনিসটা বলেছি যে আমরা এই সমস্ত বিতর্কের রাজনীতিটা আমরা করব না। কিন্তু এই বিতর্কের এই ধরনের কথা বললে আপনি মানুষের আবেগে আঘাত লাগতে পারে বলে আপনার মনে হয়? ফুয়াদ নিজে এটার ব্যাখ্যা দিয়েছেন এবং ফুয়াদ এরপর তার কথাটা বলেন নাই। ফুয়াদ কিন্তু এই কথাটার ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ব্যারিস্টার ফুয়াদ তার মত প্রকাশ করার জন্য স্বাধীন কিনা, নাম্বার 1 প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, সে যদি মত প্রকাশ করার তার স্বাধীনতা আছে, তাই বলে তো সে যে কোনো মত তো প্রকাশ করবে না। তো তার কোনো মত যদি আপনার মতের বিপক্ষে যায়, আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি তার মতের বিপক্ষে যুক্তি তুলে ধরতে পারেন, প্রতিবাদ করতে পারেন, বিবৃতি দিতে পারেন। 3 নাম্বার হচ্ছে যদি সেটা এমন আইন লঙ্ঘন হয় তাহলে আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন, আইনগত পদ্ধতিতে যেতে পারেন, রাইট? আমার কথা হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদকে আজকে যে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, আপনি দেখেন গতকালকে জাসদের আসমা রবের স্ত্রী তানিয়া রবের এলাকায়ও কিন্তু তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমাদের নেতা ব্যারিস্টার মিলি ঢাকা, তার দুটো নির্বাচনী মানে আপনার বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। আমার এলাকায় আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বহু এরকম ঘটনা আছে। সরোয়ার তুষার এনসিপির নেতা, তার এলাকায় তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এগুলো তো এই সময়ে আমরা কল্পনা করি নাই। আপনি বলেন যে আমরা কি বড় দলগুলোর সাথে কম্পিট করার মতো পর্যায়ে? আচ্ছা, আমি আরেকটা আলোচনা যাব, এটা এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে। ফুয়াদের ইস্যুটা শেষ করি। আমার কথা হচ্ছে যে তাকে সম্পূর্ণভাবে তার নির্বাচনী এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে বলেই তার সাথে এই ধরনের একটা তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, ফুয়াদকে অপমান করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি মনে করি এটা তাদের জন্য বুমেরাং হবে। আচ্ছা, সাধারণত বাংলাদেশের যেটা চল আমরা দেখে আসছি, সব দলেরই কোনো একটা নিজের অঞ্চলে নির্বাচনের আগে আগে একটা অবদান রাখার, আমি সমালোচনা, রাজনীতিবিদরা এটা করবেন, কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচনের আগে দেখানো একটা ব্যাপার থাকে যে আমি তোমাদের জন্য কি করছি, এটা এবি পার্টির বিষয় না, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই, এবং তারা এদের দিয়ে ভোট টানতে চেষ্টা করবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু নিজের এলাকায় যে ধরনের অপ্রীতিকর ঘটনা হলো, এটাতে এবি পার্টির কিছুটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, বা নাকি এটা কিছু নয়, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেন? না, এটাকে আমরা দুইভাবে দেখব। একটা তো নিঃসন্দেহে ব্যারিস্টার ফুয়াদের নিজের এলাকায় তাকে হেনস্থা করা হয়েছে, এটা তো আমরা নিশ্চয়ই রাজনৈতিকভাবে এটা আমরা মানে আমাদের কষ্ট লেগেছে, ঠিক আছে। সে একটা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখছে, কোনো অভ্যুত্থানে তার সাহসী ভূমিকা ছিল, তার শত্রু তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমি মনে করি যে তাকে যে হেনস্থা করা হয়েছে এটা খুব অনুচিত, অন্যায় কাজ হয়েছে, এবং যারা করেছেন তাদেরই ভাবমূর্তি এখানে নষ্ট হবে। এবি পার্টির জন্য এই মানে আমরা এটাকে একটা বাধা প্রতিবন্ধকতার পথ হিসেবে আপনি স্লোগানগুলো শুনেছেন আজকের? নিশ্চয়ই শুনেছেন। শুনেছি, আমি তো সেটা বললাম যে ধরেন এখন আপনাকে হেনস্থা করার জন্য যে কোনো ধরনের, যেমন ফুয়াদের গালে গালে জুতা মারো তালে তালে বলেছে, তো বলেন আপনি এটা কি এইটা কি ফুয়াদ ডিজার্ভ করে? মানে এই ধরনের আপনি একটা কতটুকু ডিজার্ভ করবেন? ধরেন আমি আপনার কোন একটা বক্তব্যের ব্যাপারে আমার প্রতিবাদ আছে, আমি একটা পোস্টার লাগাবো, আমি প্রতিবাদ করব, সেটাই তো। কিন্তু আপনি কারো গালে জুতা মারো তালে তালে যদি বলে কাউকে হেনস্থা করেন, আপনাকে তো মনে রাখতে হবে যে একই স্লোগান কিন্তু অন্যরাও দিতে পারবে। স্লোগান কে দিতে পারে না বলেন? জি, আমরা তো বারবার বলছি আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনীতির জায়গায় এসেছি। এখানে আমার ততটুকু এখানে হবে ডিবেট হবে, মানে ডিবেট হতে পারে, আপনি মানে সুস্থ পরিবেশের কথা বলছেন। আমি একটু আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটি তারেক রহমান আজকে একটি বক্তব্য রেখেছেন, সেটি 1971 সালে জামাত ইসলামের ভূমিকার কথা, কারণ তার দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচার চলছে সেটির জবাবে তিনি বলেছেন 1971 সালে দেখেছে, এবং 1971 সালেই তারা তাদের নিজেদের স্বার্থে, অর্থাৎ জামাত ইসলামের স্বার্থ রক্ষা করে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক সেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদের কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদের দেশের মানুষ 1971 সালেই দেখেছে।
এটি জামাত ইসলাম সম্পর্কে তারেক রহমানের আজকের একটি বৈঠক, এটা নিয়ে কোনো একটু মন্তব্য করবেন আপনার? উনি কি ঠিকই বলেছেন? আমি মন্তব্য দুটো কারণে করতে আমি একটু মানে বিব্রত হই, দুটো কারণে। যেহেতু আমি একসময় জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম এবং জামাত থেকে বেরিয়ে আসার পেছনে 71 সালের ইস্যুটা একটা প্রধান ভাইটাল ইস্যু ছিল। কিন্তু আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, তারেক রহমান সাহেব যখন এটা বলেন, যুক্তির জায়গা থেকে কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতির যে জায়গাটা সেটা হচ্ছে যে এই জামাতের সাথে তো বিএনপির একটা লম্বা জোটবদ্ধতা ছিল। তাহলে ওনারা তো এই জামাতকে যুদ্ধাপরাধ বা জামাতের স্বাধীনতা বিরোধী পজিশনের জন্য জামাতের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেন নাই, বরং জামাতের সমর্থনটাকে ওনারা ব্যবহার করেছেন। আমি সবসময় বলি যে বিএনপি জামাত যখনই লাগে তখন একজন আরেকজনকে রাজাকার, একজন আরেকজনকে চাঁদাবাজ বলে গালি দেয়, একজন আরেকজনকে দখলবাজ, চাঁদাবাজ, ফ্যাসিবাদের নতুন রূপ বলে গালি দেয়। আর ঠিক বলে যে বিএনপিও বলে যে জামাতকে আমরা 71-এ চিনেছি। 71-এ চিনলে 91-তে আবার নতুন করে চিনলেন কেন? 2001-এ আবার নতুন করে চিনলেন কেন? ঠিক আছে না? সুতরাং আমি মনে করি এই পুরনো বিতর্কতে না গিয়ে তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে জামাতকে পরীক্ষা করে দেখার জন্য, এটা 71-এর সাথে রিলেট না। কিন্তু তারেক রহমান আজকে যেটি বলেছেন, আপনি যেটা বললেন যে আগে আপনি সম্পৃক্ত থাকলে এখন নাই নতুন দলে, এটার কারণ কি 1971? না, ওটা তো অনেক কারণ আছে, অনেকগুলো 2-3টা ভাইটাল কারণ আছে। কিন্তু এই প্রসঙ্গ তুললেন আপনি, এটা একটা প্রসঙ্গ, এটা একটা প্রসঙ্গ, এটা একটা ইস্যু। আচ্ছা, এটা একটা প্রসঙ্গ ছিল এবং আমি সবসময় মনে করি, এবং দেখেছেন আপনি জামাতের আমির কিন্তু 3বার বলেছেন, রেফারও করেছেন যে আমরা এ পর্যন্ত 3বার ক্ষমা চেয়েছি। এটা একটা ভালো দিক। জামাত যে এই যে 71 ইস্যুতে ক্ষমা চেয়েছে, জামাত যে এখন স্বাধীনতাকে মানে অ্যাকসেপ্ট করে, বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানায়, এটা তো আমি মনে করি আমাদের একটা বিরাট বিজয়। যে যারা আমাদের মুক্তিযুদ্ধকে একসময় সমর্থন করেন নাই, যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে একসময় সমর্থন দেন নাই বা তাদের বিপক্ষে ভূমিকা রেখেছেন, তারা এখন তাদেরকে সমর্থন করছেন। কিন্তু মঞ্জু ভাই, এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, মানে এটা আমার কাছে মনে হয় যে একটা ক্ষমা চাওয়া যদি একবার ঠিকমতো ক্ষমা চাওয়া হতো, তাহলে কি 3বার ক্ষমা চাওয়ার প্রয়োজন হতো কিনা? আর একটা হলো যে এই যে এখন তারা এটা আসলে সম্ভব কিনা, এটা এবং তাদের এই বক্তব্যটা আসলে সাধারণ মানুষ বিশ্বাস করে কিনা? দেখেন, বিষয় হচ্ছে যে ঐতিহাসিক কিছু কিছু দিক আছে। জি, ঐতিহাসিক দিকগুলোর ক্ষমা কিভাবে হবে? যেমন আপনি ইতিহাসের 2টা দিক যদি মিলান, আমি যদি অনেকে বলে যে 71-কে 24-এর সাথে মিলাবেন না, আমি 71-কে 24-এর সাথে মিলাচ্ছি না ভাই। আমি বলছি দেখেন, 71-এ 2টা পার্ট ছিল। একটা ছিল যারা স্বয়ং যুদ্ধ করেছে, আর একটা হচ্ছে যারা সমর্থন দিয়েছে। আমাদের 24-ও দেখবেন আওয়ামী লীগ হচ্ছে মানে সক্রিয়ভাবে আমাদের মুভমেন্টে সবাই মানে সক্রিয় থাকেন না, কেউ পেছনেও থাকেন। কিন্তু এখানে পার্ট আছেন যেখানে জাসদ, তারপরে আপনার ওই যে জাতীয় পার্টি সহ অনেকগুলো এলাই ছিল। তা আমরা তো জাসদ জাতীয় পার্টিকেও আমরা বলছি যে তাদেরকে এই ফেসিবাদের জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে ভুল স্বীকার করতে হবে, তারা সেটা ভুল করেছেন। এই জায়গায় আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যারা যারা বলছেন যে তারা গণহত্যার সাথে জড়িত ছিলেন না কিন্তু সমর্থন দিয়েছেন, সমর্থনের জায়গাটায় একটা যৌক্তিকভাবে আমি জামাতকে এটা সবসময় বলেছি যে আপনারা যে শিফট করলেন 71 থেকে, যে আপনারা মানে মুক্তিযুদ্ধের পক্ষে শিফট করলেন, মুক্তিযুদ্ধকে সম্মান জানালেন, কবে শিফট করলো? এটা শিফট করেছেন আমি যতটুকু জানি 90-এর জায়গা থেকে, 90-এর পর নাকি তখন থেকে আসলে ভোটের প্রয়োজন হয়েছে এভাবে বলছেন তারা? এটা সমালোচনা আপনি করতেই পারেন। আমি দেখি শুধু যে তারা শিফট করেছে। তারা এক সময় বলতেন যে 71-এ আমাদের ভূমিকায় সঠিক ছিল, আর এখন তারা বলছেন যে না, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি, বিজয় দিবসকে আমরা পালন করি। ইভেন দেখবেন জামাতের নিজেরাও বলে যে আমাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে। হ্যাঁ, আসলে ভোট করতে হলে তো সব দিকেই মানে বলতে হয়, সেটা একটা ব্যাপার। অন্য সময় ইতিহাসের দায়, ইতিহাসের দায় মুক্তি কিভাবে ঘটবে? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি জোহা, ধরেন জামাতকে আমরা, জামাত নিজেও বলে যে সে মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যদি এখন ভোট দিয়ে জামাতকে ইলেক্টেড করে, বাংলাদেশের মানুষ তো করেছে, নিজামী সাহেবকে ভোট দিয়ে মানুষ এমপি বানিয়েছে না? বাংলাদেশের মানুষ সাইদি সাহেবকে ভোট দিয়ে এমপি বানিয়েছে না? ভোট দিয়ে করলে সেটা সেই অঞ্চলের মানুষের সেই নিশ্চয়ই তাদের একটা যুক্তি আসে যে সেই লোকটা যদি খারাপ হইতো, সে যদি আমাদের করতে, তাহলে আমরা ভোট দিলাম কেন? এই যুক্তি তো আসবে পাল্টা যুক্তি হিসেবে। এখন ধরেন কালকে যদি জামাত, যেটা আমি শুনতে পাচ্ছি, মানে আপনি দেখেন অনেকে বলছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে, তো জামাত যদি কালকে ক্ষমতায় আসে, আপনি তাকে কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? ক্ষমতা আসার বিষয় না, মানে আমি আলোচনাটা হচ্ছে যে ক্ষমতায় মানুষ ভোট দিলে যাকে ভোট দিবে সেই দল ক্ষমতায় আসবে। আমার ধারণা, আমি আপনাকে বলি, এটা আমার ধারণা নিছক, জামাত যদি কোনো কারণে বাংলাদেশের ক্ষমতায় আসে বা বাংলাদেশের অধিকাংশ মানুষের রায় পায়,
আমার কাছে মনে হয় জামাত একটা সিরিয়াসলি অ্যাপোলজি করবে টু দি নেশন, যে আমাদের অতীতের জন্য আমরা খুবই ক্ষমা প্রার্থী, ভুল করেছি, আপনারা আমাদেরকে রায় দিয়েছেন। মানে একটা হচ্ছে কি, একটা রাজনৈতিক জিনিস জমা পড়ে আছে, কারণ অনেক সময় আপনি কাজটা আগে করেন নাই, টাইমলি করেন নাই, বাট আপনি এখন মনে করতেছেন এখন করা দরকার, কিন্তু আবার চিন্তা করছেন এখন করলে আমি কি আসল দায় মুক্তি পাবো না। যখন ক্ষমতায় চলে আসবে তখন সে চিন্তা করবে এখন তো আমার আর অসুবিধা। তার মানে তৃতীয়বার, মানে এর আগে যে তিনটা চেয়েছে এর পরেরটা হবে আসলে আসল চাওয়া, হয়তো ওইটা হবে ফাইনাল রেজুলেশন। ওদের দলের ব্যাপারটা আসলে আমরা হয়তো সরাসরি পেলে সামনে তাদের আবার জিজ্ঞেস করব। আপনার কাছে আমার আজকের একেবারে আলোচনা শেষ প্রান্তে, খালেদা জিয়া অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে কি হবে না, পেছানো হচ্ছে এরকম একটা পরিস্থিতি, এবং তারেক রহমান দেশে ফিরবেন কিনা এটি নিয়ে এক ধরনের কৌতূহল আছে। এই অবস্থায় নির্বাচনের অনেক কিছু ঘোষণা হচ্ছে, তফসিল ঘোষণা হবে, কিন্তু তারিখ ঘোষণা করা হচ্ছে না, এবং এই যে খালেদা জিয়ার অসুস্থতা এটা আসলে নির্বাচনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা, এটা আমার শেষ প্রশ্ন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা যে আশঙ্কাগুলো করা হচ্ছে যে উনি সুস্থ হতে পারবেন কিনা, প্রথম কথা হচ্ছে উনি এই অসুস্থতা থেকে অনেকবার রিগেইন করেছেন, তো আমরা খুব হোপফুল, আশাবাদী, এবং আমরা দোয়াও করি যে আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন। উনি যেহেতু নির্বাচনে প্রার্থী হয়েছেন, উনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং জিতে বাংলাদেশের সংসদে যেতে, এটা আমাদের পলিটিক্সের একটা নতুন ডাইমেনশন হবে, হিস্ট্রির মতো হবে, একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা হবে। দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন, এটা বিএনপির জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। ফার্দার উনি আল্লাহ না করুক যদি কোনো দুঃখজনক কিছু আমাদেরকে শুনতে হয়, সেটাও আমি মনে করি বিএনপির জন্য খুবই মানে সিম্প্যাথি ডেভেলপ করবে মানুষের। কারণ হচ্ছে কি, বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতি বহু মানুষের আছে, কিন্তু এটা নির্বাচনের প্রভাব ফেলবে কিনা, মানে তারিখ অবশ্যই বাংলাদেশে না, তারিখের ব্যাপারে প্রভাব কিনা, কারণ বিএনপি যদি মনে করে যে ইলেকশন পেছানো দরকার, বিএনপি যদি চায়, এবং সব দল যদি, বেগম খালেদা জিয়ার প্রতি তো সব দলের একটা সফট কর্নার আছে, সব একটা রেসপেক্ট আছে, কিন্তু বিএনপি নিজে সেটা চায়নি, বা তাদের কার্যক্রম কিন্তু তারা নির্বাচনের দিকে এগিয়ে নিচ্ছে। আমার মনে হয় না বিএনপি সেটা চাইবে, কারণ এই ঘটনার পরে বিএনপির বরং এটা ভোটে পজিটিভ প্রভাব পড়বে। বিএনপি ইলেকশন পেছানোটা চাইবে না, ঠিক আছে। একটা আশঙ্কা আছে, চাইতে পারে, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের দেশে একটা ব্যাড ট্র্যাডিশন আছে, যে আমি যদি জিততে না পারি, আমি যদি দেখি পরিস্থিতি খারাপ, মানি না। বিএনপি যদি ইলেকশনে যেতে যেতে যদি এরকম মনে করে, আমি মনে করি না এরকম হবে, যদি হয় এরকম, যেটা কিন্তু অবাক ব্যাপার, যেটা হয়েছে ডাকসু, রাকসু, আপনার চাকসু, এগুলাতে, যে ছাত্রদল যখন মনে করেছে তারা মনে হয় জিততে পারবে না, তারা বলছে ইলেকশন পিছিয়ে দেন, ইলেকশন হবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য এত চাপ দিল, নির্বাচন আসতে আসতে হয়তো বা তারা উল্টা বলতে পারে যে এখন নির্বাচনের পরিবেশ নাই, নানা কারণে তারা নির্বাচন পিছানোর চিন্তাও করতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার একটা কাল্পনিক চিন্তা। বিএনপির ভাইয়েরা হয়তো আমার এটা শুনে গালাগালি শুরু করবেন, আমি বলবো যে ভাই গালাগালি করেন না, আপনারা পজিটিভ পলিটিক্সটা করেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের মানুষ একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তারা 3 দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি জোট আজকে ঘোষণা দিয়েছেন, সেইটি এবং রাজনৈতিক নানা বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। এরকম আলোচনা এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন প্রথম আলোর এই আয়োজন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখুন বার্তাকক্ষ, prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।